আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুরা, আশা করি সকলে বেশ ভালো আছেন। চলে এসেছি আমি আপনাদের সকলের প্রিয় কথা বন্ধু অর্ণা, এবং আপনারা কিন্তু শুনছেন এখন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং বিক্রমপুরের একমাত্র ইলেকট্রনিক মিডিয়া প্রাণের কথা মনুষ্য রেডিও বিক্রমপুর 99.2 FM। এবং আমি কিন্তু চলে এসেছি আপনাদের সাথে প্রতি মঙ্গলবার সন্ধ্যা 7টায় নিয়মিত আয়োজন প্রচেষ্টা, এবং প্রচেষ্টা নিয়ে কিন্তু সাথে আছে আমি আপনাদের সকলের প্রিয় কথা বন্ধু অর্ণা, এবং অতিথি হিসেবে কিন্তু আমাদের কাছে রয়েছে আমাদের মুন্সিগঞ্জেরই খুব পরিচিত একটি মুখ, আমাদের সবার প্রিয় অমিত ভাই। তো আমরা আসলে বেশি দেরি না করে অমিত ভাইয়ের কাছে চলে যাব। তবে অমিত ভাইয়ের কাছে যাওয়ার আগে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, আপনার প্রিয় কথা বন্ধু অর্ণার সাথে আমি রেডিও বিক্রমপুর FM 99.2 এর সাথে যুক্ত হওয়ার জন্য দুইটি কিন্তু চমৎকার মাধ্যম রয়েছে। প্রথম মাধ্যমটি হলো মেসেজ অপশন। এর জন্য আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের ঠিক রাইট মেসেজ অপশনে, যে লিখতে হবে আরবিপি স্পেস ইউর নেম স্পেস ইউর লোকেশন অ্যান্ড স্পেস। আপনার মনে যত কথা আছে তা লিখে আমাকে পাঠিয়ে দিন 7171 এই নম্বরে। এছাড়াও কিন্তু আপনার প্রিয় কথা বন্ধু অন্যের সাথে যুক্ত হওয়ার আরও একটি চমৎকার মাধ্যম রয়েছে, এবং মাধ্যমটি কিন্তু হলো ফেসবুক লাইভ। এর জন্য আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের ফেসবুকের সার্চ অপশনে, যে সার্চ করতে হবে রেডিও বিক্রমপুর FM 99.2, এবং সার্চ করলে কিন্তু আপনি পেয়ে যাবেন আপনার প্রিয় কথা বন্ধু অর্ণার আজকের পোস্টটি, এবং সেখানে কমেন্ট সেকশনে আপনি কে কোথা থেকে শুনছেন আপনারা তা কিন্তু আমাকে জলদি জানিয়ে দিতে পারেন। সো নো ফার্দার ডিলে আমরা আমাদের আজকের সেই পরিচিত মুখ, আমাদের খুবই পছন্দের অমিত ভাইয়ের কাছে চলে যাব। তো আসসালামু আলাইকুম অমিত ভাই, কেমন আছো, কি অবস্থা? এই তো যাচ্ছে দিন, আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাই, এতদিন বাদে আবারও আমাদের রেডিও বিক্রমপুরের সাথে যুক্ত হতে পেরে কেমন লাগছে? হ্যাঁ, আনন্দ ফিল করছি, আর ধন্যবাদ আপনাকে আবার আসার সুযোগ করে দেওয়ার জন্য। আর অলমোস্ট এটা নিয়ে 3বার আসা, আর যেটা আমি সবসময় ফিল করি 3-এ বরাবর জোর বেশি, 3-এর অবস্থান অনেক শক্ত। তো ধন্যবাদ আপনাকে। তো এই আমরা কম বেশি সবাই অমিত ভাইকে চিনে যাই, তবে তবুও আমরা আমাদের আরও যারা যে বাইরে থেকে দেখে এবং বিভিন্ন যে ডিস্ট্রিক্ট থেকে দেখে তাদের জন্য আমরা আবার আমাদের মুন্সিগঞ্জের পরিচিত মুখ, এবং সত্যি কথা বলতে খুবই পরিচিত একজন স্বেচ্ছাসেবী বলা চলে। তো আমরা আমাদের অমিত ভাইয়ের পরিচয়টা একটু আরেকবার নিয়ে নিই। অমিত ভাই আসলে কি করতে ভালোবাসে, অমিত ভাইয়ের বেড়ে ওঠা কোথায়, এবং অমিত ভাই আসলে কোন সংগঠনের সাথে যুক্ত রয়েছে? মূলত করা বা করতে ভালো লাগে, যেটা ভালো কাজ সেটা করতে অবশ্যই ভালো লাগে, এবং আর যেটা মনে চাই দেয় আর কি, যেটা মনে চাই সেটাই সবসময় করার চেষ্টা করি। আর যত খারাপ কাজ সেটা শুধু নিজের সাথে করি, এবং অন্যের সাথে যেন করা না হয় সেটা সর্বোচ্চ চেষ্টা করি। কিন্তু যে কাজগুলো আমাকে আনন্দ দেয় এবং মানুষ, প্রকৃতি, দেশের জন্য উপকার বা ভালো একটা দিক বহন করে, সেই কাজগুলো করার সবসময় চর্চা করি। আর সংগঠন করা মূলত সর্বপ্রথম যেটা চেষ্টা করি আর কি, নিজেকে পরিবর্তন করা বা নিজেকে স্থির রাখার একটা ভালো দিকে। আর সেই সুবাদে বিডি ক্লিন মুন্সিগঞ্জের জেলা সমন্বয়কের দায়িত্ব পালন করতেছি। এর পাশাপাশি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির হেড অফ কমিটির সদস্য হিসেবে আপাতত আছি। আর এই নিয়ে কাজ থাকা এবং বেড়ে ওঠা হলো আপনার আমাদের ধলেশ্বরী নদীর পাশে, যে আমাদের মুক্তাপুর ব্রিজের পাশে যে মালিরপাথর গ্রাম, সেখানেই আমার বেড়ে ওঠা, এখনো সেখানেই বসবাস। আর সর্বোপরি একজন মানুষ হওয়ার চর্চায় আছি এই আর কি। তো ভাই, এই বিডি ক্লিনের সাথে জড়িত হওয়া কবে থেকে? বিডি ক্লিনের সাথে কাজ করা 2019 সালের 6 এপ্রিল। মূলত বিডি ক্লিন মুন্সিগঞ্জ শুরু হয় 2019 সালের 29 মার্চ থেকে, তার দ্বিতীয় সপ্তাহ থেকে আমি বিডি ক্লিন মুন্সিগঞ্জের সাথে অ্যাটাচ বা কাজ করতেছি বিডি ক্লিনের সাথে আর কি। আচ্ছা, তো এবং জেলার সমন্বয়ক হওয়াটা আসলে কবে? এটা মূলত সম্পূর্ণ পরিকল্পনাহীন, দায়িত্বের জন্য কখনো কাজ করা হয় নাই শুরু থেকে এখন পর্যন্ত। আর যেটা আমি সবসময় ফিল করি বা আমার যারা একসাথে কাজ করি তাকেও বলি, যে দায়িত্বের জায়গা থেকে আমরা সবাই জেলার সমন্বয়ক, জাস্ট দায়িত্বের দিক থেকে দায়িত্ব পালন করতেছি। আর মূলত বিডি ক্লিন মুন্সিগঞ্জের জেলার সমন্বয়ক আজ প্রায় 10 মাস চলতেছে আর কি। গত বছরের অক্টোবরের দিকে 2024 সালের অক্টোবরে আর বিডি ক্লিন মুন্সিগঞ্জের দায়িত্ব আর কি অফিসিয়ালি আমার বহন করা হয়।
আচ্ছা, তো ভাইয়া মানে বিডি ক্লিনের কাজগুলো আসলে কি, বিডি ক্লিন কি করে থাকে? পিটি ক্লিনের মূল উদ্দেশ্য বা লক্ষ্য একটি, কিভাবে বাংলাদেশকে একটি পরিচ্ছন্ন দেশ হিসেবে গড়ে তোলা যায়, এর পাশাপাশি বহির্বিশ্বের কাছে বাংলাদেশকে উন্নত একটা পরিচ্ছন্ন দেশ হিসেবে প্রতিষ্ঠিত করা। সেই সুবাদে বিডি ক্লিন 2016 সালের 3 জুন থেকে পুরো বাংলাদেশ ব্যাপী কাজ করে যাচ্ছে। একটাই লক্ষ্য, একটি উদ্দেশ্য, কিভাবে বাংলাদেশকে একটা পরিচ্ছন্ন দেশ গড়া যায়। তার পাশাপাশি আমরা যেটা চর্চা করতেছি বা করে আসতে, সেটা হলো মানুষের মন মানসিকতা পরিবর্তন করা। দেখা যায় আমরা বিডি ক্লিন কোনো একটা স্থান পরিচ্ছন্ন করি, যদি আশপাশের মানুষ যদি সচেতন না হয়, আদর্শ সুনাগরিক হওয়ার চর্চা না করে, সেক্ষেত্রে আমাদের দেশকে কখনো পরিচ্ছন্ন করা সম্ভব নয়। সেই জায়গাতে আমরা বিডি ক্লিন একটা পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার চর্চা করতেছি, এবং এর পাশাপাশি বাংলাদেশের মানুষকে একজন আদর্শবান সুনাগরিক হওয়ার গড়ে ওঠা যে চর্চাটা, সেটা তাদেরকে করানোর চেষ্টা করতেছি। তো মানে এই যে বাংলাদেশের জনগণকে হচ্ছে যে আদর্শ নাগরিক হওয়ার যে প্রচেষ্টাটা তোমাদের রয়েছে, বা ধরো যে তারা যেন যেখানে সেখানে ময়লা না ফেলে, বা বিভিন্ন ধরনের তোমরা যে জায়গাগুলো পরিষ্কার করছো সেই জায়গাটা যেন তারা পরিষ্কার রাখার চেষ্টা করে, এই উদ্দেশ্যে বা এই লক্ষ্যে আসলে তোমরা কি কি করে যাচ্ছ? সেই জায়গা থেকে পুরো বাংলাদেশে লিফলেট বিতরণ বা অন্য কোনো না কিছু? না, বিডি ক্লিন কখনো লিফলেট বিতরণ করে না, এটা না করার একটা উদ্দেশ্য আর কি অবশ্যই আছে। একবার আর কি বিডি ক্লিন একটা ইউনিভার্সিটিতে আর কি সচেতনমূলক লিফলেট বিতরণ করতেছিল। অলমোস্ট সব স্টুডেন্টদের গতি সেগুলো আর কি দেওয়া হয়েছিল। দেখা যায় আমাদের যে প্রোগ্রাম ছিল, প্রোগ্রাম শেষে সে লিফলেট গুলো সবাই যত রাস্তায় ফেলে দিচ্ছে। তো পরবর্তীতে যখন সাধারণ মানুষ যখন এই লিফলেট গুলো হাতে নিচ্ছে, সেখানে দেখলো সেখানেই সচেতনমূলক বার্তা, যত ময়লা আবর্জনা না ফেলার আহ্বান, কিন্তু সেই লিফলেট গুলোই রাস্তাঘাটে পড়ে আছে। তো সেই জায়গা থেকে বিডি ক্লিন এটা পরিত্যাগ করছে যে কখনোই সচেতনতা করার জন্য আমরা কোনো লিফলেট ব্যবহার করি না, সেটা আমরা মিডিয়ার মাধ্যমে, কিন্তু বর্তমান সময়ে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব বা মিডিয়ার যে জগৎটা আছে, সেটা মানুষ ফোকাস বেশি, সেই জায়গাটা আমরা এফোর্ট দিতেছি আমাদের কাজগুলো ফুটিয়ে তোলার জন্য এবং আমাদের মানুষদের সচেতন করার জন্য। তার পাশাপাশি আমরা যেসব জায়গায় কাজ করি, সেসব জায়গার আশপাশের যারা বসবাস করে বা আশপাশে যে সকল প্রতিষ্ঠান, দোকান, সে মানুষগুলোকে সচেতন করি যেন তারা নিজেরা সচেতন হয় এবং ওই জায়গাটাকে পরিচ্ছন্ন রাখে। দেখা যায় কোন একটা কাজ করে আসলে আমাদের ওইটা সব সময় পর্যবেক্ষণ করা সম্ভব নয়, কিন্তু আমরা ওই স্থানীয় কাউকে ওই জায়গায় দায়িত্ব দিয়ে আসি যেন তারা সেটা পরিচর্যা রাখে। আচ্ছা অমিত ভাই, আমরা যেমন আমি আসলে কি বলবো, আমি আমার প্রত্যেকটা স্বেচ্ছাসেবীমূলক যে প্রোগ্রামগুলো রয়েছে সেই সবগুলোতে আমি না চেয়েও হচ্ছিল যে তোমাদের কাজটাকে আমার অ্যাপ্রিসিয়েট করতেই হয়, কারণ তোমাদের কাজটা আসলে খুব ভালো এবং এইটা আসলে আমার খুবই পছন্দ। কারণ আমার কাছে মনে হয় না যে আমাকে কেউ বললে আমি খুব সহজেই সেই ডোবাগুলোতে নেমে যাব পরিষ্কার পরিচ্ছন্নতার কাজের জন্য, যতই আমার মাঝে দেশপ্রেম থাকুক। কিন্তু তো তুমি এবং তোমাদের যে স্বেচ্ছাসেবী রয়েছে এবং আরো অনেক স্বেচ্ছাসেবী রয়েছে স্বেচ্ছাসেবী সংগঠনের, তো তোমরা যারা হচ্ছিল যে এই যে বিনা পারিশ্রমিকে বিনা কারণে এই ময়লা ডোবাগুলোর মধ্যে নেমে যাও, আসলে কি কারণে, কি স্বার্থ রয়েছে তোমাদের? দেখেন, দেশপ্রেম এটা আসলে শুধু আমার প্রশ্ন না, এটা অনেক যারা নিন্দুক রয়েছে বা আমাদের যারা শ্রোতা বন্ধু, দর্শক বন্ধু রয়েছে, তাদেরও জানার ইচ্ছে খুব। আসলে দেশপ্রেম যে শুধু ক্লিন করে বা ব্লাড দিয়ে বা আন্দোলন করে যুদ্ধ করে হয় এরকম তো না। দেশপ্রেম নিজেকে পরিবর্তনের মাধ্যমে একটা দেশপ্রেম হয়, যেহেতু আমি দেশের একজন নাগরিক। আর সেটা শুধু সাধারণ জনগণ না, আমরা যারা বিডি ক্লিনের কাজ করি আমাদেরই অনেক সময় বিস্মিত হতে হয় যে আমরা একটা জায়গায় কাজ করার জন্য আসতেছি বা করতেছি, সেটা পূরণ করার জন্য আমাদের খালে নামতে হয়েছে, ডোবায় নামতে হইতেছে, কিন্তু ওই খালে বা ডোবায় নামার জন্য কোনো সদস্যদেরকে আমাকে বলতে হয় না যে আপনি একটু ডোবায় নেমে জায়গাটা ক্লিন করেন। মানে আমাদের কাজের, যখন আমরা কোনো কাজে আসি বা কোনো প্ল্যানিং করি, তখন আমাদের মাথা অটোমেটিকলি সেট আপ হয়ে যায় কিভাবে আমরা কাজটা শেষ করতে পারি। তো ওই জায়গা থেকে যখন সদস্যরা কাজের জন্য নামে, তখন দেখা যায় কাজটা শেষ করার জন্য তার যা যা করণীয়, সে যদি পানিতে নামতে হয় সে পানিতে নামতেছে, সে যদি ডোবাতে নামতে হয় সে ডোবাতেই নামতেছে, কিন্তু আমাদের বলতে হয় না যে ভাই আপনি একটু নামেন, আপনি নেমে একটু জায়গাটা ক্লিন করেন। অটোমেটিকলি তার মানে কাজের আনন্দ জায়গা থেকে যেসব আনন্দ আমরা অটোমেটিকলি চলে আসে। দেখা যায় আমি উপরে কাজ করতেছি, এখন পানিতে কিছু ময়লা আছে, যে কারণে আমার উপরের ময়লাটা নিচের ময়লাটা সৌন্দর্য লাগতেছে না, অটোমেটিকলি সেই পানির ময়লাটি কিভাবে পরিচ্ছন্ন করা যায় সে অটোমেটিকলি সেই ব্যবস্থাটা করে ফেলে। না যেমন ধরো আমার তো খুব ডাস্ট অ্যালার্জি আছে, তো আমি তো হচ্ছে যে আমার কাছে বরাবরই আমি খুব বেশি বিস্মিত এই কারণে যে
আমি জানি তোমাদের এখানে আমাদের কাছে এবং আমার কাছে মনে হয় যে প্রায় 40% মানুষেরই হচ্ছিল যে ডাস্ট অ্যালার্জি রয়েছে, এবং তোমাদের সাথে হচ্ছিল যে যারা কাজ করে, আমি এদের মধ্যেও আমিও কয়েকজনকে চিনি যারা নিজেরা বলছে যে তাদের ডাস্ট অ্যালার্জি আছে। এবং আমি যখন পার্সোনালি জিজ্ঞেস করেছি যে কেন করো বা কি কারণে করো, এরা যেন ভালো লাগে করতে। তা আমি আসলে খুবই অবাক হই যে মানে কি করে সম্ভব। এবং এরপরেও মাঝে মাঝে সোশ্যাল মিডিয়াতে দেখি যে কিছু মানুষ হচ্ছে হলো যে নেগেটিভিটি আনার চেষ্টা করছে, তোমরা এত কষ্ট করে কাজটা করলো, ওই কাজটাকে অ্যাপ্রিসিয়েট না করে লাইক যে কি কাজ করেছে বা যার ময়লা ছিল তাই রয়ে গেছে। তো এই জিনিসটাকে আসলে তোমরা কিভাবে নাও? আচ্ছা, আমরা যেটা নেই, আমি যেভাবে নেই আর কি, সেটা হলো একটা প্রবাদ আছে এরকম, যদি আমি কাজে আগাই কোনো কাজে, সেটা যদি সমালোচনা না আসে তাহলে দেখা যায় সেটা আমি যে আগাইতেছি কোনো একটা কাজে সেটা প্রপারলি আসে না। যে তো সমালোচনাটা আমাদের কাছে বিডিগ্লিন যেটা আর কি ফিল করে, যদি বিডিগ্লিনকে নিয়ে কেউ কোনো সমালোচনা করে সেটা আমরা অনুপ্রেরণা হিসেবে নিই। আর তারা যে ফিডব্যাক গুলো আমাদেরকে দেয় সেটা কিভাবে আমরা সংশোধন করতে পারি সেই চর্চাটা আমরা অবশ্যই মাঝে আগে করি। আর বিডিক্লিন মূলত কোনো দেশের কোনো রেজিস্টার করা সংগঠন না, বা কোনো সরকার বা কোনো প্রতিনিধির আওতাধীন না। বিডিক্লিন 2016 সাল থেকে যে সরকার ছিল গত সময় তাদের সাথেও কাজ করছি, বর্তমান সময়ে যে সরকার বা যে রাজনৈতিক ব্যক্তিরা আছে তাদের সাথে আমরা বিভিন্ন প্রোগ্রামগুলো করে আসতেছি। সেটা নিয়ে আমাদের কোনো বিবাদ বা প্রবাদ নেই। আমাদের যে উদ্দেশ্য বা লক্ষ্য কিভাবে দেশকে পরিচ্ছন্ন করা যায় আর প্রপারলি পুরো বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকদেরকে নিয়ে, তো ওই জায়গা থেকে তোমাদের কি কোনো সমস্যা ফেস করতে হয় যে তখনকার সময় তোমরা এক মানুষের সাথে কাজ করেছো এবং এখনকার সময় অন্য মানুষদের সাথে তোমাদের কাজ করতে হচ্ছে? সেটা অবশ্যই সেটা অবশ্যই আসবে না যে এরকমটা না, কিন্তু সেটা বিশেষ করে আমাদের কাজের উপরে। যদি কোনো রাজনৈতিক ব্যক্তির সাথে যদি আমরা কাজ করে প্রপারলি তাদের আন্ডারে গেছি, সেটা একটা বিষয় যে তাদের সাথে আমরা বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রামগুলো করতেছি। আর যদি দেখা যায় না শুধু আমরা আমাদের সংগঠনের লোগো ব্যবহার করে সংগঠন ওয়াইজ কাজ করতেছি, সেটা যাচ্ছে আমার সংগঠনের খাতিরে, সেটা প্রত্যেকটা সংগঠনই করে। বাংলাদেশের যতগুলো সংগঠন আছে প্রত্যেকটা সংগঠনই গত সরকার থাকাকালীন তাদের সাথেও কাজ করছে এবং বর্তমান সরকার যে আছে তাদের সাথেও কাজ করতেছে এবং রাজনৈতিক ব্যক্তিদের সাথেও কাজ করতেছে। তার একটা মূল কারণ হলো এটা যে আমরা যারা সংগঠন করি আমাদের স্থায়ী কোনো ফান্ড থাকে না। আমাদের একটা প্রপারলি একটা কাজ করতে হলে আমরা সেটা প্রপারলি করতে পারি না, আমাদের বিভিন্ন ফান্ড বা বিভিন্ন সমস্যার কারণে, যে সময় আমাদের ওই তাদেরকে নিয়ে করতে হয়। এবং তারা যে এসে রাজনৈতিক ইস্যু ব্যবহার করে এরকমটা না। আমি যতগুলো প্রোগ্রাম করছি, যতগুলো রাজনৈতিক ব্যক্তি এখানে আসছে, একজন সাধারণ মানুষ হিসাবে, একজন সমাজ সেবক হিসেবে আমাদের সাথে এসে কাজ করছে, এবং অবশ্যই সেটা মানুষের জন্য এবং দেশের জন্য। আরেকটা যে বিষয় বলতেছিলাম, যাদের অ্যালার্জি বা যাদের বিভিন্ন সমস্যা আছে, আমারও দেখা যায় অনেক সময় অ্যালার্জিতে সমস্যা হয়, সেটা দেখা যায় আমরা আমাদের কাজের ক্ষেত্রে ফার্স্ট এডের যে বিষয়টা সেটা আমরা রাখি এক সাইডে, যে দেখা যায় যার কেটে গেল সেটাকে প্রাথমিক ফার্স্ট এড দ্রুত, এবং চুলকানির জন্য মেডিসিন বা আদার্স বিষয়গুলো, এবং যদি গুরুত্ব কিছু আমরা সাথে সাথে হসপিটালে রেফারেন্স করি। কিন্তু আমরা অবশ্যই তাদেরকে কখনো পানিতে নামাই না বা নামতে বলি না যাদের কোনো অ্যালার্জির সমস্যা আছে বা পানিতে নামলে কোনো সমস্যা হইতে পারে। দেখা যায় কাজের ইস্তিহার কারণে বারবার না করার পরও কেউ নেমে যায়। যেমন এরকম একটা উদাহরণ দিয়ে ছোট্ট, গত কয়েক মাস আগে আমরা যখন মুন্সিগঞ্জ থেকে নারায়ণগঞ্জ একটা ইভেন্ট করতে যাই খালুদার কার্যক্রমে, সেখানে আমাদের বিডিগ্লিন মুন্সিগঞ্জের এক আপু আছেন আর কি, আমাদের থেকে অনেকটা জুনিয়র। তাকে আমি বারবার ধমকাইও পানি থেকে তুলতে পারিনি। একটা মেয়ে, হ্যাঁ আমরা কেউ পানিত না, কিন্তু সে কাজ করার জন্য এতটা আনন্দ আর কি পেয়ে বইছে যে তাকে আমি কয়েকবার ধমকে পানি থেকে তুলতে পারতেছি না, মানে সে কাজ শেষ করে উঠবে। তো ওই জায়গাটা থেকে যার ব্যক্তিগত আনন্দের জায়গা, কেউ ময়লা কুড়ায় শান্তি পেতে সে ময়লা কুড়ায়, কেউ ব্লাড দিয়ে শান্তি পেতে সে ব্লাড দেয়, হ্যাঁ কেউ 25 দিনে কাজ করতেছে কোনো শান্তি পাইতেছে সে ওটা করতেছে। আসলে ওটা শান্তির জায়গায় ফিল করে। যেমন আজকে একটা জায়গায় হঠাৎ এরকম বিষয় আলাপ হইতেছে, তারা আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় জব করি আমার পরিবারের জন্য, আমার কেরিয়ারের জন্য, কিন্তু আমার মন যেটা বলে সেটা করতে পারে আমার কাছে শান্তির বিষয়। তো মন যেটা বলতেছে আমি সেটাই করতে পারতেছি বিনা বাধায়, সেই শান্তির জায়গাটা আসতেছি বিধে কাজগুলো আমরা করতেছি বা করে আসতেছি। তো অমিত ভাই, মানে সত্যি ওই আপুটার জন্য আসলে কি বলবো, খুবই অ্যাপ্রিসিয়েট করতে ইচ্ছে করতেছে। এবং শুধু ওই আপুকে না, বরং যে সকল স্বেচ্ছাসেবী রয়েছে সকল স্বেচ্ছাসেবীকে আসলে অ্যাপ্রিসিয়েট না করে পারা যায় না। তো অমিত ভাই, আমি তোমাকে আরো একটি প্রশ্ন যেটি করবো, যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সাথে আসলে জড়িত হওয়া কিভাবে, কোন বয়স থেকে তোমার জড়িত হওয়া? এটা হলো একটা চমৎকার বিষয়। একদিন হঠাৎ আমি আগে কবুতর পালতাম আমার বাসার ছাদে আর কি, আমি কবুতরকে খাবার দেওয়ার জন্য যাচ্ছি। ওই সময় আমার চাচাতো ভাই শাহিদ আফ্রিদি,
সে হঠাৎ বলতেছে যে এরকম জায়গায় বিডি ক্লিন নামক একটা সংগঠন আসছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ করে, তুই যাবি কিনা? তো তখন 2019 সাল, তখন মাত্র ক্লাস 8 বা 9-এ পড়ি, সম্ভবত 9-এ পড়ি তখন। ওই সময়তে দেখা যায় কিছুই করি না, সারাদিন ঘুরি ফিরি, কবুতর নিয়ে থাকি, দেন পড়াশোনা আর কি, মাঠে ঘাটে খেলি, আর বাকি সময়টা নদীতে পার হয় আর কি, বিভিন্ন কারণে বা ইস্যুতে। তো ওই সময় তো হঠাৎ নতুন একটা ইস্যু, কিছু বুঝতেছি না, জানতেছি না, আর তখন ভাইদের সাথে চলি একসাথে ঘোরাফেরা আড্ডা। তাই আমি বললাম যে ঠিক আছে, নেক্সট প্রোগ্রামে তোমাদের সাথে যাবো না। পরে দেন নেক্সট শুক্রবার 2019 সালের ওই 6 এপ্রিল, তো আমি তার সাথে সর্বপ্রথম মুন্সিগঞ্জ শিল্পকলা একাডেমিতে এই পরিচ্ছন্নতা কার্যক্রমে সেখানে এসে আমিও কিছুই বুঝতেছি না, জানতেছি না, সবার দেখে থেকে আমিও মজা করিতেছি। তো দেখা ওই সময় আমরা প্রায় 35 থেকে 40 জন মানুষ ওখানে ছিলাম, কাজ করলাম। কাজ করার পর সবাই বসে একসাথে আড্ডা দিতেছি, কারোর সাথে কারো পরিচয় নেই, কিন্তু সবাই আমরা এক প্ল্যাটফর্মে। দেন কিছু আমি কাজ করার নতুন অভিজ্ঞতা কি সেটা বলার জন্য বারবার রিকোয়েস্ট করা হচ্ছে, কিন্তু কিছুই বলতে পারতেছি না, নতুন মানুষ। তো ওই জায়গা থেকে আস্তে আস্তে কাজ করতে 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 যখন আমি মূল ভাবটা বুঝতে পারি যে বিডি ক্লিন কি নিয়ে কাজ করে বা ক্যান করতেছে, যখন এটা আমার মধ্যে অটোমেটিকলি মিশে যায়, আমার চলাফেরা, আমার কথাবার্তার ধরন, এবং দেখতে নিজেকে আপডেট করতে পারতেছি, আমার সময়টা আমি কোনো অবহেলা করতেছি না, মানে প্রপারলি যতটুকু সম্ভব হইতেছে আমি তো দেশের জন্য ব্যয় করতেছি। তুই জায়গা থেকে আস্তে 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 যখন আমার সাথে মিশে যায়, তখন থেকে আমি সংগঠনের প্রতি আমার ভালো লাগা কাজ করে, তখন থেকে বিডি ক্লিনের সাথে আমার প্রপারলি আর কি যাত্রা শুরু হয়। এবং তার পাশাপাশি মাঝে অনেকগুলো সংগঠনের সাথে কাজ করা হয়, সেটা পরিচিতির কারণে দেখা যায়, বড় ভাই বলতেছে সেই জন্য যাইতেছি। প্রপারলি 2-1টা সংগঠনের দিক সেদিক কাজ করা হয়। আর রেড কিচেনের সাথে করোনার সেকেন্ড বা ফার্স্ট যখন ধাপটা শুরু হয়, তখন দেখা যায় যেমন আমরা আন্দোলনে মিডিয়াতে 19-এর শেষের দিকে রেড কিচেনের সাথে অ্যাটাচ হওয়া, দেখা যায় ওই সময়ে আমরা যেমন অভ্যুত্থানের সময় ফেসবুকে দেখতাম যে বিভিন্ন মানুষ মারা যাচ্ছে, হ্যাঁ, আন্দোলনে গিয়ে নিজের মধ্যে ঘরে থাকা, বন্দি থাকার মধ্যে কোনো একটা জায়গা ছিল না, বের হয়ে আসতে হইতেছে। তো করোনার সময় যখন দেখতে পারি যে সেম বিভিন্ন মানুষ খাবার পাচ্ছে না, হ্যাঁ, কেউ ঘর থেকে বের হতে পারছে না, মানুষের জন্য কিছু করা যায় কিনা, তো তখন একটা সুযোগ আসে মানুষের জন্য কিছু করার, একজন ভলান্টিয়ার হিসেবে। তো তখন আস্তে আস্তে রেড কিচেনের সাথে অ্যাটাচ করা, গত 5 বছর 6 বছর যাবত এই ধাপে ধাপে রেড কিচেনের সাথেও পাশাপাশি কাজ করা। তো এই যে এত সুন্দর সুন্দর এক্সপিরিয়েন্স হয়েছে, যেহেতু তুমি 2019 সাল থেকে হচ্ছে হলো যে এই স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্মগুলোর সাথে যুক্ত, তো তোমার জীবনে ঘটে যাওয়া কিছু সুন্দর সুন্দর এক্সপিরিয়েন্স যদি আমাদের সাথে শেয়ার করতে। সেটা যদি বলি, সেটা সর্বপ্রথম আমি নিজেকে করতে পারছি, একজন মানুষ হওয়ার যে যাত্রা বা চর্চা সেটা করে আসতে পারতেছি। যদি আমি সংগঠনের সাথে আজকের দিনে অ্যাটাচ না থাকতাম, তাহলে হয়তো বা আমার পথটা এরকম থাকতো না, হয়তো বা আমি ওই নর্মালি 8-10টা মানুষের মতো বা ছেলের মতো মুভ করে ফেলতাম নানান দিকে বা বিষয়ে। তো সেই জায়গা থেকে সর্বপ্রথম বলি, যেটা আমি আমার নিজেকে মানুষ হিসেবে পরিচালনা করার যে জায়গাটা, সেটা আমি করার চর্চা করতে পারতেছি। এবং তারপরে যেটা আসে সেটা হলো এত এত মানুষের সাথে যে পরিচয়, যাকে আমি কখনো চিনিও না, জানিও না, সে এসে বলতেছে ভাই কি অবস্থা, কেমন আছেন, আমিও যে বলতেছি ভাই কি অবস্থা, কেমন আছেন, হাই হ্যালো ট্যাগ, এটা বিভিন্ন সময়। আর এখন পর্যন্ত আমার জীবনে পার্সোনাল লাইফ, সংগঠন লাইফ, যতগুলো বাধা ফেস করছি, সেটা আমি সংগঠনের মানুষের মাধ্যমে আমি প্রপারলি সমাধান করতে সক্ষম হয়েছি। সেটা জন্য আমার কারোর কাছে যেতে হয় নাই, আসতে হয়নি, সেটা অটোমেটিকলি তারা পূরণ করে ফেলতে পারছে। আর তার একটা বড় উদাহরণ আমি দিই, গত বছর অক্টোবরের 24 কিংবা 25 তারিখের দিকে কোন একটা দুর্ঘটনার কারণে আমি আহত হই। ওই আহত হওয়ার পর আমি বেশি কোনো মানুষকে বলা হয় না, মাত্র 2টা মানুষকে বলছিলাম যে এরকম একটা ইস্যু আমার সাথে ঘটে গেছে। তো ওই ইস্যুটা জানার পর এতগুলো মানুষ বিনা কারণে, বিনা স্বার্থে, যে আমার জন্য এতগুলো মানুষ রেসপন্স করছে, এবং আমার জন্য যেটা যেটা প্রয়োজন সেটা তারা অটোমেটিকলি করছে। আমার ব্লাড প্রয়োজন, সেটা ওই জায়গায় ইনিশিয়েট হয়ে গেছে। আমি যখন ঢাকা মেডিকেলে নেওয়া হয়, তখন আমার মেডিকেলের যেটা স্যান্ডেলের লোক, তারা শুনে অটোমেটিকলি চলে আসছে সেখানে, যে আমার তার সাথে অনেকের সাথে আমার পরিচয় নেই, কিন্তু তার সাথে একটাই পরিচয় যে আমরা একই সংগঠনের কাজ করি। আমার রেড কিচেনের অনেকগুলো মানুষ অটোমেটিকলি আমার সাথে চলে গেছে। আমরা যারা একসাথে আন্দোলন করছি, তারা অটোমেটিকলি একটা মানুষ চলে আসছে। কিন্তু আগে পরে কারোর সাথে কোনো পরিচয় ছিল না, কিন্তু একটাই পরিচয়, সেটা আমরা একসাথে দেশের জন্য এবং মানুষের জন্য কিছু করার চর্চা করতেছি। আচ্ছা, এটা অবশ্যই ভালো। আর সেই জন্য তারা করা পর্যন্ত তারা তাদের মন থেকে
বই পড়ানো হয়েছে এরকমটা না, বা তাদেরকে বাধ্য করে আসতে সেরকমটা নাই। এতগুলো মানুষ যারা আসে তাদের মন থেকে একটা ভালো কাজের একসাথে করতে এই জন্য আর কি, এটা আর কি পাওয়া আমার। মানে ভাই এই ঘটনা যখন হচ্ছে আমার মাইন্ডের মধ্যে ফ্ল্যাশব্যাক গুলো আসে যে তখন আসলে মানুষ কিভাবে কিভাবে তোমাদের রেসপন্স করেছিল, এবং ওই জিনিসটা আসলে সত্যি আমি মনে হয় যে তোমার জন্য খুব বড় একটা পাওয়া। সেটা আমার যখন মনে পড়ে যে যেমন আমার একটা লাইন আমি এরকম একটা করেছি তো লেখালেখি যে আমার তখন অকৃতজ্ঞ মনে হয় যখন মানুষ আমার জন্য কিছু করতে পারছে তাদের জন্য আমার কিছু করা হচ্ছে না। তো মাঝে মধ্যে যখন একটু কিছু তখন নিজেকে আসলে অকৃতজ্ঞ মনে হয় যে এতগুলো মানুষ আমার জন্য কত কিছু করলো, আর নির্ঘুম থাকলো, ব্লাড ডোনেট করলো, হ্যাঁ আমার জন্য দোয়া করলো, কিন্তু এতগুলো মানুষের জন্য আমার এখন কিছু করা হলো না। তুই মানুষগুলোর জন্য যদি তাদেরকে পার্সোনাল না পারে যে একটা অপর একটা মানুষকে, যেমন একটা বিষয় থাকে না যদি আমাকে সহিতা করেছে তুমি অপর তিনটা মানুষকে সহিতা করেছো, তুই জায়গাটা আমি চাই পূরণ করতে তাদের জন্য না পারি অন্তত তাদের পরিবর্তিতে দেশের অথবা আদার্স কয়েকটা মানুষকে ওই সহযোগিতা করার ভালোবাসা করি। তো আসলে এই চিন্তা ভাবনাটা খুবই সুন্দর একটা চিন্তা ভাবনা। এবং অমিত ভাই আমি যেটা তোমাকে এরপরে জিজ্ঞেস করবো যে এই যে সংগঠন করছো এত বছর যাবে, তো সংগঠন থেকে তো বিভিন্ন মানুষের সাথে পরিচয় হয়েছে, তো এর মধ্যে থেকে জীবন সঙ্গিনী খুঁজে বের করতে পেরেছো? না না, সেটা কখনো চিন্তা করিনি, সেটা চিন্তাও নাই। এটা মূল কারণ হলো আমার কাছে মনে হয় গত যতগুলো মানুষ গেছে যাদেরকে আমরা মনীষী বলি, বিপ্লবী বলি, বা যারা দেশের জন্য করে গেছে, তাদের জন্ম হয় এই কারণে যে দেশের জন্য কিছু করা, আমার ধর্মীয় দিকে কিছু করা, আমার লাইফের জন্য কিছু করা, এবং সেটা অবশ্যই ভালো দিকে। যখন কিনা আমি আমার সংগঠন পরিচালনার ক্ষেত্রে আদার্স ফিমেল অথবা একটা রিলেশনে যখন আমি জড়াব, তখন আমার এই ফোকাসটা থাকবে না। তখন দেখা যায় সংগঠনে একটা বিবাদ সৃষ্টি হবে, মানুষগুলোর সাথে আমার একটা নেগেটিভ চিন্তা ভাবনা চলে আসবে, এবং যখনই আমি আমার জীবন সঙ্গী এবং সংগঠন করে ফেলবো তখন আমার ভালো কাজে মন থাকবে না। তো ওটার পার্সোনাল লাইফ ওই জায়গায় আছে, কিন্তু সংগঠনে চলতে এখন পর্যন্ত কোনো মাথায় চিন্তা আসছেও নেই, আর ভবিষ্যৎ আসবে না। এটা আমি আমার অবস্থান থেকে এবং আমার চিন্তা শক্তি থেকে সবসময় সেটা কি বলতে চাচ্ছো যে তোমার বিয়ে খেতে পারবো না? বিয়ে তো অবশ্যই সবকিছু সবকিছু ঈশ্বরের হাতে, আল্লাহর হাতে। আল্লাহ যখন চাবে তখন সেটা অবশ্যই হবে, কিন্তু যেটা ফিল করি সেটা এখন পর্যন্ত নিজের জন্য, দেশের জন্য ওরকম কিছুই করা হয়নি। যতক্ষণ পর্যন্ত না এই দেশের জন্য এবং সংগঠনের জন্য আমি প্রপারলি করতে পারবো, যখন মনে হয়েছে যে আমি কিছু করতে পারছি, তখন এইসব বিষয় নিয়ে চিন্তা করা যায়। নিজেকে গড়ে তোলার পর নিজেকে তো আমি মৃত্যুর আগ পর্যন্ত কখন নিজেকে গড়া যায় না, ঘরতে ঘরতে জীবন শেষ হয়ে যায়। কিন্তু যখন হ্যাঁ একটা সব মেয়েকে খোঁজে এরকম না, কিন্তু যখনই অন্য একটা মেয়ে আমার জীবন সঙ্গী, তাকে তো আমার ওরকম ভাবে রাখতে হবে যে সে কোনো না কোনো কারণে আমার কাছে সে দুঃখ ফিল না করবে। না ভাই, সে খালি হাতে আসবে এবং তোমার দুঃখটাকেই ভালোবাসবে না, সেটা থাকে, কিন্তু আমি চাই যেটা যে থাকবে কিন্তু প্রপারলি সে ওই দুঃখটা ফিল না করবে কোনো আর্থিক কারণে। এটা আসলে সব মানুষের এরকম চাওয়া, আমার কাছে মনে হয় এইরকম চাওয়াটাই থাকা উচিত, ভালো। তাহলে আসলে অন্যরকম অনেক সময় যাই হোক, আমরা অন্য টপিকে চলে যাচ্ছিলাম। তো আমরা যদি আবারও ব্যাক করি আমাদের আজকের টপিক, এবং আপনি কিন্তু সকলে শুনছেন এখন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং বিক্রমপুরের একমাত্র ইলেকট্রনিক মিডিয়া প্রাণের কথা মনুষ্য রেডিও বিক্রমপুর 99.2 FM, এবং চলছে কিন্তু প্রতি মঙ্গলবার সন্ধ্যা 7টা থেকে 8টা নিয়মিত অনুষ্ঠান প্রচেষ্টা, এবং প্রচেষ্টা নিয়ে কিন্তু আমি রয়েছি আপনাদের সাথে, আপনাদের সকলের প্রিয় কথা বন্ধু অর্ণা, এবং সাথেই কিন্তু রয়েছে আমাদের আজকে পরিচিত মুখ, এবং খুবই 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 মানে কি বলবো, যত বলবো ততই কম হবে, রয়েছে আমাদের সাথে অমিত ভাই। তো যারা যারা এখনো যুক্ত হননি জলদি যুক্ত হয়ে যান, টিউন করে ফেলুন রেডিও বিক্রমপুর 99.2 FM, এবং ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি যে আমার সাথে অনেক শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুরা যুক্ত রয়েছে, এবং আমি আপনাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি আমার সাথে যুক্ত হওয়ার দুইটি চমৎকার মাধ্যম রয়েছে। প্রথম মাধ্যমটি হলো মেসেজ অপশন, এর জন্য আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের ঠিক রাইট মেসেজ অপশনে, যে লিখতে হবে আরবিবি স্পেস ইউর নেম স্পেস ইউর লোকেশন অ্যান্ড স্পেস আপনার মনে যত কথা আছে তার লিখে আমাকে পাঠিয়ে দিন 7171 এই নম্বরে। এছাড়াও আমার সাথে যুক্ত হওয়ার আরো একটি চমৎকার মাধ্যম
রয়েছে এবং মাধ্যমটি কিন্তু হচ্ছে হলো ফেসবুক লাইভ। এর জন্য আপনাকে চলে যেতে হবে ফেসবুকের সার্চ অপশনে, যে সার্চ করতে হবে রেডিও বিক্রমপুর FM 99.2 এবং সার্চ করলে আপনি বিশাল বড় একটি পেজ পেয়ে যাবেন। পেজে একটু নিচে স্ক্রল করলেই পেয়ে যাবেন আপনি আপনার প্রিয় কথা বন্ধু অর্ণার আজকের লাইভটি। সো দেরি না করে সেখানে কমেন্ট সেকশন আপনি আমাকে জানিয়ে দিন কে কোথা থেকে যুক্ত আছেন, এবং যদি কোনো গানের রিকোয়েস্ট থেকে থাকে বা অমিত ভাইয়ের কাছে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কিন্তু আমাকে জানিয়ে দিতে পারেন। সো দেরি না করে আমরা আমাদের শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুদের কাছে চলে যাই। দেখতে পাচ্ছি প্রথমে আমাদের সাথে রয়েছে হাফিজুর রহমান ভাই। ওয়েলকাম টু রেডিও বিক্রমপুর 99.2 FM। ভাই বলছে মুন্সিগঞ্জে না বিক্রমপুর আপনাদের স্টুডিও? আমাদের স্টুডিও আসলে বিক্রমপুর আর মুন্সিগঞ্জ একই বলা চলে। তো মুন্সিগঞ্জের দেবগে হচ্ছে যে আমাদের স্টুডিওটা, এবং আমাদের স্টুডিওতে আপনাদের সকলকে আসলে সকলেই চাই দাওয়াত রইল। এরপর আমাদের সাথে রয়েছে ইয়াকুব আলী। ওয়েলকাম টু রেডিও বিক্রমপুর 99.2 FM। ভাইয়া বলছে হাই, হ্যালো স্যার। হ্যালো, হাই। এরপর হচ্ছে আমার সাথে সাদিয়া ইসলাম দিনা। ওয়েলকাম টু রেডিও বিক্রমপুর 99.2 FM। বলছে হ্যালো অর্ণা, কেমন আছো? শুনছি অনেকদিন পরে তোমাকে। আলহামদুলিল্লাহ আপু, আমি বেশ ভালো আছি। তুমি কেমন আছো একটু জানিয়ে দাও। এবং অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার পর। এবং আমার কাছে একটু কেমন যেন আজকে মনে হচ্ছে যে আমি অনেকটা সময় বাদে আবার যুক্ত হচ্ছি, যদিও আমি লাস্ট মঙ্গলবার এই প্রোগ্রাম করেছিলাম, বাট তবু জানি না কেন যেন মনে হচ্ছে যে মেবি আমি 2 মাস পর আবার তোমাদের সাথে এসে যুক্ত হলাম, কারণ আমার কাছে মনে হচ্ছে সময়টা এত দেরিতে কাটছে। এরপর দেখতে পাচ্ছি আমার সাথে রয়েছে নাজমিন আফ্রিদি। ওয়েলকাম টু রেডিও বিক্রমপুর 99.2 FM। আপু আপু বলছে অর্ণা আপু আজকে সুন্দর লাগছে প্রিয় আপুটা। অসংখ্য ধন্যবাদ নাজমিন আফ্রিদি, এবং খুবই ধন্যবাদ যে তুমি আমাদের সাথে যুক্ত রয়েছে আমাদের সাথে মোহাম্মদ হিমেল সরকার। ওয়েলকাম টু রেডিও বিক্রমপুর 99.2 FM। হিমেল ভাই বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিগ ফ্যান ভাইয়া এন্ড আপু। আসলে ভাইয়া সবসময় এরকম বলে থাকে। অসংখ্য ধন্যবাদ হিমেল ভাইয়া। আচ্ছা এরপর দেখতে হচ্ছে আমাদের সাথে রয়েছে এই অসংখ্য ধন্যবাদ নূর হোসেন ভাই আমাদের সাথে যুক্ত থাকার জন্য। হ্যাঁ বলছে আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই আমি বেশ ভালো আছি। আপনি কেমন আছেন তাও একটু আমাদেরকে জানিয়ে দিন। এরপর আমাদের সাথে রয়েছে আনন্দ তরুণ বারবার বলছে যে অমিত ভাই খিদা লাগছে। ঠিক আছে বৃহস্পতিবার। আচ্ছা ভাইয়া, তরুণ ভাইয়া আপনি বৃহস্পতিবার পর্যন্ত আপনি খোদাকে কন্ট্রোল করুন। ভাইয়া অবশ্যই আপনার মানে মনে যে ইচ্ছা রয়েছে সেটা পূরণ করবেন। আপনার সাকিব রয়েছে আমাদের সাথে। ওয়েলকাম টু রেডিও 99.2 FM। ওকে, আসলে সাকিব যখন আমার সাথে যুক্ত হয় ও বলে যে আচ্ছা ভালো কথা সাকিব, আমার নাম অর্ণা। আর না বলছে যে ট্রিট এটা। আমি আসলে যখন দেখি আমি জাস্ট বলি ভাই তুই কি খাবি আমাকে বল, মানে হ্যাঁ গতকালকে আমাকে বলছে ভাই তুই কি খাবি, আমি লিফটে উঠে যাচ্ছি ওই টাইমে। ওকে দেখলাম তুই কি খাবি বল, তো আজকে না। তো ওর সাথে প্রত্যেক আসলে খাওয়ার সময়টা পায় না। এটা আমাদের সাথে রয়েছে আচ্ছা অমিত ভাই রিলাইক দিয়ে দিয়েছে, বলছে বৃহস্পতিবার তরুণ ভাই বের হলে দেখা করিয়া আপনার ক্ষুধা নিবারণের ব্যবস্থা করবে। রয়েছে আমাদের সাথে জহিরুল ইসলাম জীবন ভাইয়ের সাথে একটা প্রোগ্রাম করা হয়েছিল, এবং ভাইয়া সত্যি খুব ভালো মনের মানুষ। এবং আমি সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুদেরকে আবারও অনুরোধ করবো যেন ভাইয়ার আম্মুর জন্য সবাই দোয়া করে, যেন ভাইয়ার আম্মুর দীর্ঘায়ু কামনা করি আমরা, এবং ভাইয়ার মা যেন খুব দ্রুত সুস্থ হয়ে যায়। আমি এরপর হচ্ছে আমাদের সাথে মুরাদ শেখ। ওয়েলকাম টু রেডিও বিক্রমপুর 99.2 FM ভাইয়া। রয়েছে প্রিন্স আশরাফুল আলম ভাইয়া।
ওয়েলকাম টু রেডিও বিক্রমপুর 99.2 FM। ভাইয়া ভাইয়া বলছি, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। আপনি কেমন আছেন তাও একটু আমাকে জানিয়ে দিন। রয়েছে আমাদের সাথে এরপরে মুশফিকুর রহমান। ওয়েলকাম টু রেডিও বিক্রমপুর 99.2 FM। মুশফিকুর ভাইয়া, রেডিও বিক্রমপুর আপু, আসলে আমি ওদের খুলেও খুলতে লেগেছি, এবার দেখা হলে ফর শিওর। মাইন্ডে একটা পাওনা আছিস তুই ভাই। ওকে, আমাদের সাথে রয়েছে শেখ ফারিদ। বলছে কিভাবে কেমন প্রশ্ন সবাই না পেলে আপনি যেরকম তুমি মানে আমি পাবো না। আপনারা তো অবশ্যই আগে আল্লাহ চাইছে সবাই জানে। ওকে, কবে যাবো বলতো? আমি আমার আম্মু just বলে যে তুমি আমারটা তো অ্যাটলিস্ট ফেসবুকে পোস্ট করতে পারো, এই জন্য বাধ্য হয়ে আমি না করে অন্য কারো আইডি থেকে করে দিই। সামনাসামনি বলে দেওয়াটাই না, মানুষকে জানানোর কি দরকার। রয়েছে আমাদের সাথে জহিরুল ইসলাম। ওয়েলকাম টু রেডিও বিক্রমপুর 99.2 FM। হ্যাঁ ভাই, বলছেন হ্যালো। হ্যালো ভাই, কেমন আছেন? কোথা থেকে শুনছেন একটু আমাদেরকে জানিয়ে দিন। সাকিব বলছে আমি অর্ণা আপু লিখতে যে আরনা লিখে ফেলছে, আর ইংলিশে আরনা হয়। ওকে, নো ইটস রং। ইউকে অনুযায়ী তুমি যদি ইউকে স্টাইলে স্পেলিং করতে চাও, ওইটা অর্ণাই হয়, ARNA। তো আমারটা ঠিক আছে ভাই। অনেকক্ষণ যেমন আমরা কথা বলে নিয়েছি, আড্ডা দিয়ে নিয়েছি। সো দেখতে পাচ্ছি যে ঘড়িকাল 7:42, মানে আর অল্প সময় আমরা রয়েছি আপনাদের সাথে। তো আমরা এখন আবার আমরা অমিত ভাইয়ের কাছে কিছু প্রশ্ন নিয়ে ফিরে যাই। তো অমিত ভাই, তোমার কাছে যে প্রশ্নগুলো নিয়ে আমরা ফিরে বলছি, আসলে তোমার এই যে বেড়ে ওঠা, তো বেড়ে ওঠার সময় কি তোমার ছোটবেলার এমন কোনো ঘটনা রয়েছে যা তোমার এখন মনে পড়ে খুব, যেগুলো স্বেচ্ছাসেবী কার্যক্রমের সাথে জড়িত হতে পারে বলে তুমি মনে করো? ওরকম আসলে কি করে সাহায্য করার প্রবণতা পরে আর কি ভুলে যাই, তো সেই জায়গা থেকে এখন কিছু মনে পড়তেছে না। মানে আমি তো ছোটবেলার ঘটনাগুলো খুব কম মনে পড়ে নাকি? না, সেটা এখন স্মরণ পড়তেছে না, আসলে এর মধ্যে চলে আসলে বলবো কোন একটা। আচ্ছা, তো মানে এরকম থাকে না যে ধরো ছোটবেলায় যেমন আমাদের এর আগে যে গেস্টরা এসেছিল তাদের যেমন অনেকে বলেছে যে তাদের অনুপ্রেরণাটাকে, যেমন কেউ পরিবার থেকে অনুপ্রেরিত হয় বা আদার্স অন্য কোনো স্বেচ্ছাসেবী আইডল থাকে। তোমার এরকম না, ওই জায়গা থেকে আমার এরকম এখন পর্যন্ত কেউ নেই। আর যখন প্রথম দিকে স্বেচ্ছাসেবী সংগঠন করি, তখন থেকে বাসা থেকে কোনো রেসপন্স বা সাপোর্ট দিত না, কিন্তু সেটা নিতাম, সেটা জোর করে নিতাম। কিন্তু পরবর্তীতে যখন আমার জায়গাটা বুঝতে পারছে, তখন থেকে সহিতা করে, এখন বাধা দেয় না। আর সংগঠন লাইফ যদি আমি স্মরণ করি, একটা মানুষের স্মরণ করতে সর্বপ্রথম সেটা হলো আমাদের মুন্সিগঞ্জের সাবেক জেলা সমন্বয়ক উনি ভাই। সে না থাকলে হয়তো আমার সংগঠন লাইফে আসতো না, আর সাইদা ফির ভাই না থাকলে তোমার সংগঠন লাইফে আসলে হতো না কখনো। এই দুটা মানুষের অবদান স্মরণ করি। এর পাশে আরো কয়েকজন আছে, যেরকম আমাদের রেড কিচেনের বর্তমান যুব প্রধান আবুতার সীমান্ত ভাই, এরকম তারপর মোহন ভাই, যারা সংগঠনের দিক থেকে আমাদের থেকে অনেকটা সিনিয়র। যখন এই সংগঠন লাইফে কোনো কিছু বাধার সম্মুখীন হই, তখন এই মানুষগুলার সহযোগিতা বা মতামতগুলো আমার কাছে সবসময় গুরুত্বপূর্ণ হিসেবে থাকে, এই মানুষগুলোকে সবসময় স্মরণে থাকে। আর আমার ছোটবেলার জীবন চলা এবং সংগঠনের জীবন ছিল দোনটা আলাদা। যখন সংগঠনে না আসি, এর আগে জীবন ছিল অন্যরকম, কোনো অনুপ্রেরণামূলক ছিল না, কিন্তু মানুষের প্রতি কাজ করার মেন্টালিটি সব মানুষেরই থাকে। দেখা যায় কিছু মানুষ ফেসবুকে পোস্ট করে, যখন আমি নিজে সফলতা অর্জন করতে পারবো তখন মানুষের জন্য কিছু করব, আমার যখন অর্থ হইব তখন মানুষের জন্য আমি কিছু করব, ওই মানুষটার জন্য কিছু করতে চাই। তো তখন দেখা যায় ওই মানুষটাই হয়তো বা কোনো কোনো কারণে সফল হয়ে গেছে অথবা হারিয়ে গেছে, কিন্তু ওই মানুষটার জন্য আর কিছু করা হয় না। তো ভালো কাজ করতে হলে আমি বর্তমান যতটুকু শিখতে পারছি, ছিল ভালো কাজ করার জন্য আমাদের সফলতার প্রয়োজন নাই, আমাদের আর্থিকতার প্রয়োজন নেই, আমাদের প্রয়োজন ইচ্ছা এবং শক্তি। যদি এটা আমরা চাই, তাহলে সেটা আমরা যে কোনো মানুষের জন্য কিছু করতে পারি। আর ছোটবেলার জীবনটা ছিল সব সময় খেলাধুলা, আনন্দ, উল্লাস,
স্কুল, নদী এবং ঘুরে ফিরে সম্পূর্ণ একটা প্রকালি চেঞ্জ হয়ে গেছে। এখন এই যে নিজেকে সবসময় স্থির রাখতে হয়, একটা অবস্থান রাখতে হয়। সংগঠন যেরকম একটা কোনো ভুল করা যাবে না, যার কারণে সংগঠনের আমার কারণে আমার সংগঠনের মানুষগুলো মানুষ খারাপ ভাবুক, যেখানে একটা চিন্তার ধারা থাকে সবসময় আত্মকেন্দ্রিক। আর যখন ছোট ছিলাম তখন চিন্তা ভাবনা ছিল তার যখন যেটা মঞ্চে তৈরি করতেছে ভালো হোক মন্দ হোক সেটা বিবেচনা করতাম না, এই আর কি। তো অমিত, আমার আরো যে প্রশ্ন থাকবে যে এরকম হয় না যে আমরা সংগঠনে বন্ধুদেরকে নিয়ে একসাথে স্বেচ্ছাসেবীমূলক কার্যক্রম করে থাকি, তো তোমার কি মানে আমার কাছে মনে হয় যে থাকার কথা, বন্ধু বান্ধব নিয়ে সংগঠন করার কি কোনো এক্সপিরিয়েন্স রয়েছে নাকি? সেটা অবশ্যই আছে, কিন্তু আমার যেটা আর কি আমি ফিল করি যে আমার সংগঠন লাইফে বা আমার আদার্স কোনো বন্ধু নাই, আমার সবাই হলো ভাই হিসাবে দেখি সবাইকে। এবং সেই জায়গা থেকে আমার সংগঠন করার পর সবচেয়ে ভালো যে সম্পর্ক হয় কিছু মানুষ এবং আপুদের সাথে, সেটা হলো আমাদের সর্বপ্রথম আমি যাকে সবসময় স্মরণ করি আমার ভালো বন্ধু ছিল ঋতিক সাহা। সে ঋতিক অন্য আমাদের ধর্ম দুটো আলাদা, কিন্তু আমাদের মেন্টালিটি আমি সবসময় এক পাই যে কোনো ওয়েতে। তারপর আমাদের সীমান্ত ভাই, অনিক পার্থ ভাই, মোহন ভাই, নাদিয়া আপু, রতন ভাই, রিফাত ভাই আছেন, পরে আমাদের জয়া আপু, দেন এরকম সাজিদ ভাই, মারুফ ভাই, এরকম আদার্স অনেকে আছে না অলমোস্ট যাদের সাথে আড্ডা দেয়, স্বপ্নিল ভাই, হ্যাঁ, দেন রুবাইদ ভাই, মানে অলমোস্ট যাদেরকে নিয়ে এখন কাজ করা হয় তাদেরকে নিয়ে আসছি। আর এর আগেও অনেকেই ছিল সাথে একসাথে কাজ করা হয়েছে, বিভিন্ন কারণে এখন তাদের কেরিয়ার নিয়ে সেট আপ বা ওদিকে চিন্তা ভাবনা করতেছে, যে কারণে একসাথে আড্ডাটা হয় না। কিন্তু যখনই দেখা হয় তখনই মনে হয় যে আমরা একটা উল্লাসের একটা জায়গা পাইছি, সেটা প্রপারলি একদম মানসিকতার দিক থেকে একদম মিলে ওই জায়গাটা সবসময় উল্লাস করে। যেখানে দেখা যায় হঠাৎ অনেকদিন পর দেখা হয়েছে, একসাথে সংগঠন করতাম, ভালো বন্ডিং ছিল, এখন দেখা হলে মনে উল্লাসের জায়গাটা যেন আবার ফিরে হয়েছে। এখন আসলে আমার থাকবে আমার অমিত ভাই খুব ভালো ভালো লেখক ভাই, এই পর্যন্ত কটা বই বের করলেন? এ পর্যন্ত দুটা একক বই বের করা হয়েছে, আর শিল্পকলা একাডেমি সংকলন একটা বইটা দেওয়া হয়েছিল। আর কিছুদিন আগে নাটোর একটা ব্লাড সংগঠন আছে, তাদের সাথে আমার বই নিয়ে পরিচিত একটি বই বের করা। ওখান থেকে ভাই রিসেন্টলি কয়েক মাস আগে তাদের একটা সম্মেলনে সবার একটা রক্ত নিয়ে একটা বই বের হয়েছে, রক্ত বিন্দু, সেখানে কি একটা লেখা দেওয়া হয়। আর বই আমার নিজে বই দুইটা বই নাম আমার সর্বপ্রথম লেখা বই, সেটা হলো মস্তিষ্ক যখন তরুণ। আমার পছন্দের একটা বই, এই বইটা আমার চিন্তা ভাবনা বিহীন একটা বই, কোনো প্ল্যানিং ছাড়া, জাস্ট লেখা হলো সংগ্রহ ছিল, ওই পাশে মানুষের সহযোগিতায় বের করা, সেটা সম্পূর্ণ কবিতা এবং ছন্দের বই। আর তারপরে যে বই সেটা আমার পরিকল্পনা করা বই, কিন্তু সেখানে আমার জীবনের অনেক মুহূর্ত সেখানে কাজ করে এবং অনেক চিন্তা ভাবনা, ভবিষ্যতে কিছু চিন্তা ভাবনা ওখানেও আছে। এবং সেই বইটার নাম হলো কৈলাস চন্ডিমা, আমার লেখা দ্বিতীয় বই এবং প্রথম উপন্যাস। সেই বইটা রিসেন্টলি গত বছরই বের হয়। আর আপাতত বই দুইটা নিয়ে আসি, আর আরো বই চর্চা করতেছি লেখার, আসলে সেই আমরা কি মানে আমাদের শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আর কি এদের জন্য আসলে রিকোয়েস্টই করা যে ভাই যদি ভাইয়ের কোনো একটি কবিতা বা ছন্দ যদি আমাদেরকে শোনাতেন। আচ্ছা, রিসেন্টলি একটা কবিতা আসার সময় লেখা হয়েছে, সেটা হলো, আমি জানতাম ভাই কিছু 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 থাকবে। রিসেন্টলি আসার সময় হঠাৎ একটা লেখা চলে আসছে এরকম মাথায় যে বই গুছিয়ে রাখা যায়, জীবন নয়। আমরা বইকে গুছিয়ে রাখতে পারি আমাদের আলমারি অথবা আমাদের বইয়ে থাকে, আমাদের জীবনকে আমরা যেরকম চিন্তা ভাবনা করি সেভাবে ওটা গুছিয়ে রাখা সম্ভব নয়। আমাদের আশপাশের মানুষও সেখানে অ্যাটাচ হবে, অটোমেটিক চলে আসবে। যতই বলি আমি আমার নিয়মের মধ্যে থাকবো, প্রকৃতি এবং আমাদের আশপাশের মানুষরা সেখানে আসবে এবং আমাদের ওই
নিয়ম বা আমাদের যে গোছানো জীবন সেটা তারা ভেঙে দিবে। তো বইকে আমরা গুছিয়ে রাখতে পারি, যখন মন চায় একটা বের করে পড়ি সেখানে রাখতে পারবো, কিন্তু জীবনকে আমরা যেখান থেকে শুরু করব সেখানে শেষ করা একটা টাফ। তো সত্যি, খুবই সত্যি। গুছিয়ে বই রাখা যায়, জীবন নয়। এবং বইয়ের প্রয়োজনীয়তা আসলে আমাদের জীবনে যে কতটা অপরিহার্য। এবং আমি যদি দেখি যত জীবনে মানে খুবই সাকসেস পেয়েছে এরকম যত মানুষ রয়েছে, তারা কিন্তু বইকে খুবই প্রাধান্য দিয়েছে এবং বইকে কিন্তু তারা তাদের সবচেয়ে ভালো বন্ধু বলে আখ্যায়িত করেছে। হ্যাঁ, যেমন শাহ আব্দুল করিম তার জীবনকে, তার গানের লেখা যেমন আর কিছু চাই না আমি গান ছাড়া। আর যাদের বই পড়তে কি ভালো লাগে বা বইয়ের সাথে attach হয়েছে, আমার কাছে ফিল হয় যে বই ছাড়া আর কিছুই ভালো লাগে না। যখন অনেক সুখে আছি তখনও বই, যখন অনেক দুঃখে থাকি কোনো কারণ ছাড়া তখনও বই। ভাইয়ের কাছে মনে হয় অনেক বইয়ের কালেকশন রয়েছে। আমার কাছে অনেক বইয়ের কালেকশন বলতে যে বইগুলো আমার কাছে শান্তি বহন করে, সব বই পড়া হয় এরকমটা না, কিছু লেখকের বই আমার অনেক কালেকশন ভালো কেমন লাগে। রয়েছে বইয়ের ভাই? আমার কাছে যেটা সবচেয়ে পছন্দ পারিটি সেটা হলো হুমায়ুন আহমেদের বই। যখন আমার কোনো বই পড়তে ভালো লাগে না তখন আমি হুমায়ুন আহমেদের একটা বই নিয়ে পড়লে আমার মেন্টালিটি অটোমেটিকলি আচ্ছা ভাই, আমি রিফ্রেশ যদি হয়ে জিজ্ঞেস যায়। করি যে মানে অ্যামাউন্ট কয়টা বই রয়েছে তোমার না, কাছে? সেটা আপাতত গণনা করা হয় নাই, দেখা যায় আনুমানিক 100, 150 কি 200, যেগুলো আর কি ম্যাক্সিমাম বাহ। আমি পড়া। হয়তো ওখান থেকে হয়তো 15 কি 20টা বই এখন পর্যন্ত হাত দেওয়া হয়নি, মানে পড়া হয়নি, বাকি বইগুলো আর কি পড়া। আর যেখান থেকে মাঝে মধ্যে জীবনানন্দ আছে একটা বই নিয়ে আচ্ছা, পড়া হুমায়ুন হয়। আহমেদ আমার খুবই খুবই পছন্দের একজন লেখক। তো হুমায়ুন আহমেদের কোন বইটা তোমার সবচেয়ে পছন্দ? আচ্ছা, হুমায়ুন আহমেদের এখন পর্যন্ত আমার যেটা আমার ব্যক্তিগত কি কি বই জীবনে পড়েছো? অনেক বলো। এফোর্ট, সেটা হলো হিমু সমগ্র। আচ্ছা, হিমু আমার জীবনের সাথে কয়টা অনেক পড়েছো? অ্যাটাচ, অলমোস্ট 21টা হিমু সমগ্র প্রপারলি। দেন সেই হুমায়ুন আহমেদের অনেকগুলো ভূতের বই আছে। দেন হলো গিয়া অপেক্ষা অপেক্ষা তো মাস্ট বি, পড়ছো? এটা মাস্ট বি। আমার মানে মোস্ট এবং- ফেভারিট একটা বই। এখানে সবচেয়ে বেশি মজার বিষয় হলো এরকম, হুমায়ুন আহমেদের অনেকগুলো বই যেগুলো নাটক হিসেবে বের করা হয়েছে। এখানে সবচেয়ে বেশি মজা, যে বইটা পড়া হয়েছে সেটা আবার নাটকও দেখা হয়েছে। এখানে সবচেয়ে বেশি আনন্দ দেয় So true, so যে true. যে বইটা আমি পড়ছি সেটা আমি আবার নাটকে নাটক দেখতেছি, হিসেবেও দেখতেছি, আর আমি নাটক হ্যাঁ। হিসেবে দেখছি, বইটা আবার পড়তেছি। সেটার সাথে আমার আরেকটা যে বিষয়টা অ্যাটাচ হয়েছে সেটা হলো আমার সত্যজিৎ রায়ের নাটক এবং সরি সিনেমা এবং বই, সেটা হলো আরে খেয়াল আসতে পারছি না। পেটে আছে মুখে রে। সত্যজিৎ রায়ের ফেলুদা সমগ্র। আল্লাহ, আমি কি বলেছি? আমার খুবই পছন্দ, খুবই পছন্দ। ফেলুদা আমার একটা সময় এত এত একটা সময় ছিল আমার এরকম যে কোনো কিছু করতে ভালো লাগতেছে না, তখন আমি দিনে ফেলুদা সমগ্র পড়তাম এবং রাতে মুভি দেখতাম। ভাই এরকম হয়েছে, আমি যদি আমারটা বলি, বইয়ের ভিতর লুকিয়ে লুকিয়ে ফেলুদা সমগ্র পড়েছি। হ্যাঁ, ফেলুদা সমগ্র আমি দিনে পড়তাম এবং রাতে ওটার মুভি দেখতাম। মানে এটার এক অন্যরকম একটা আনন্দ এখনো যখন চিন্তা করি কাজ হয়। দেখা যায় দিনে হুমায়ুন আহমেদের বই পড়তেছি, রাত্রে নাটক দেখতেছি বা মুভি দেখতেছি, মানে অন্যরকম একটা আনন্দ ফিল করতাম। ভাই কি মানে জাফর ইকবালের বই কি এখনো পড়া হয় বা কখন কি পড়া হয়েছে? না, জাফর ইকবালের বই আমার এখনো পর্যন্ত পড়া হয় নাই। হুমায়ুন আহমেদ, আনিসুর রহমানের বই পড়া হয়েছে। হুমায়ুন আহমেদেরই ভাই জাফর ইকবাল, হুমায়ুন আহমেদ এবং আনিসুর রহমান। হ্যাঁ। কিন্তু জাফর ইকবালের বই আমার এখনো পর্যন্ত পড়া হয় নাই। আনিসুর জাফর রহমান, ইকবালের বই তো ম্যাক্সিমাম সায়েন্স ফিকশন নিয়ে। হ্যাঁ, কিন্তু আমার সম্ভবত জানা জাফর ইকবালের একটা দীপু নাম্বার 2 একটা আছে, আমার মুভি কাছে করা হয়েছে। সবগুলো বই রয়েছে, সবগুলো আমার বই। বই পড়া হয় নাই, কিন্তু এই মুভিগুলো দেখা হয়েছে। মানে আমার বইয়ের কালেকশনে সবচেয়ে বেশি বই রয়েছে তোমার পছন্দের যে লেখক তার এবং জাফর ইকবালের। তো কি বলবো, আমি আগে এত বই পড়তাম, বাট এই বছর আমার একেবারে বই ধরা হয়নি। গতকালও আমি একজনের থেকে একটা বই নিয়েছি, কিন্তু এখনো ধরা হয়নি। বই পড়তে খুবই ভালো লাগে। তো অমিত ভাই, আমাকে তোমার বইয়ের কালেকশন থেকে বই পড়তে কবে দিবে? সেটা আমি আমার একটা অপশন করে রাখছি এরকম, যে আমার একটা হ্যাঁ। চিন্তা ভাবনা ছিল, আমাদের যে বিডি ক্লিন মুন্সিগঞ্জ অফিসটা আছে হ্যাঁ। সেখানে জাস্ট আমাদের সংকলনের কাজে ব্যবহার করি এরকমটা না। মাঝখান দিয়ে আমি ওটা এরকম করেছিলাম যে যারা বাইরের যারা আছে বই পড়তে চায় তারা ওখান থেকে বই বসে পড়তে পারে, ওই অপশনটাও ছিল। এখন সংগঠনের কাজে একটু অপশন অফ আছে, কিন্তু অফিস থেকে চাইলে যে কেউ যে বই পড়তে পারে, আনতে পারে। বই নিয়ে সবার সাথে খাতির আছে, কিন্তু বই পড়ে যদি সেটা আবার ফেরত দেয়। ঠিক আছে? দেওয়া হবে ভাই, ফর শিওর। আর বই নিয়ে সবাইকে
দেওয়া যায়, কারণ জ্ঞানের জায়গাটা যত বৃদ্ধি পাবে, বইয়ের আনন্দটা সত্যি। মানুষ যত পাবে, তত আমাদের সমাজ, দেশ, মানুষের জন্য ভালো দিক বহন করবে। কারণ জ্ঞান আমরাও ছাড়া আসলে আশা রাখবো যেন অমিত ভাই সবসময় এরকম ভালো কাজের সাথে জড়িত থাকে এবং আমাদেরকে আর তার ভালো ভালো কাজগুলো উপহার বই দেয়। নিয়ে আমার কিছু একটা করার অবশ্যই পরিকল্পনা আছে, যেটা আমি করব, কিন্তু তার আগে ইনশাআল্লাহ। অবশ্যই নিজেকে একটু একটা অবস্থানে এনে তারপর যে বইয়ের জায়গাটা বা জ্ঞানের জায়গাটা যেন সব জায়গায় ছড়ানো যায়। সে তো আমাদের হিমেলরা কিন্তু ভাইয়ের কাছে একটি প্রশ্ন করেছিল যে ভাই বিয়ে করবেন কবে? এটা এখনো ভাই বলা যাইতেছে না, কিছু বিষয় অমিত ভাই থাকে, ভিতরের খবর আপনাকে জানানো যাবে না, হ্যাঁ। হিমেল ভাইয়াকে কিন্তু বলা যাবে না। কিছু বিষয় থাকে আল্লাহর উপর এবং প্রকৃতির উপর, তো ওটা ওই দিক থেকে বিবেচনা করা যায়। ভাই কিন্তু আসলে আমাদেরকে সত্যিটা জানাচ্ছে না। তো যাই হোক, আমরা পর্ব অমিত ভাই আমাদেরকে কেন জানাবে বলেন? তো যাই হোক, আকাশে চাঁদ উঠলে সবাই দেখতে পারবেই, ব্যাপার না। সেটা মানছি। তো অমিত ভাই, যে আমি যদি বলি আমার কাছে তোমাদের সাথে মানে, খুব একটা ভালো এক্সপিরিয়েন্স যেটা মনে পড়ে যে কিছুদিন আগে তো পিকনিকে গেছিলাম। তো ওইখানে আমি আমি আসলে personally খুব মজা পেয়েছি, কারণ একটু ভিন্ন ধরনের চিন্তা ভাবনা ছিল যে কলা পাতায় খাবার খাওয়া। তো ওইটা আমি খুব বেশি এনজয় করেছি। এবং আমার আগে যখন আমি অমিত ভাইকে বলছি অমিত ভাই জাস্ট ভিডিও করবো অল্প দিও, মানে দেওয়ার প্রিকশন করবো, অমিত ভাই আরে খাবার ওই পিকনিকের এক্সপিরিয়েন্স একটু বলো। ওটাই ছিল কি, আমরা যারা কি সংগঠন করবো, আমরা কিছু বেনিফিটের আশা করা হয় না। তো যেহেতু একটা সংগঠন দায়িত্ব পালন করতে, সেটা চিন্তা করতে কিভাবে সদস্যদেরকে কাজের পাশাপাশি আনন্দ দেওয়া যায়। তো ওই জায়গা থেকে এটা চিন্তা করা, আর ওখানে যা করা সবচেয়ে আমার এরকম ওটা আমার যারা সংগঠনের সদস্য আছে ওদের কাছে ছেড়ে দিয়েছিলাম, যে কিভাবে আমরা দিনটা উপভোগ করতে পারি। আর যেহেতু আমাদের রিসেন্টলি অনেকগুলো প্রোগ্রাম একসাথে করা হয়, যেগুলো মেন্টালিটি ভাবো আমরা একটা প্রেশার ফিল করতেছিলাম, তো এই আনন্দটা ছিল। অনেকে ভাই একটু নবভ্রমণ করতে চাই, অনেকে না ভাই আমরা এক জায়গায় স্থির একটু আনন্দ করতে চাই। তো একটু ভাই একটু খাবার টাবার, ওই যেরকম ভাই খিদা লাগছে একটু খাবার টাবার খাইতে চাই, কি করা যায়? পরে দেখা যায় সবগুলো একসাথে অ্যাটাচ করলাম, কি করা যায়, যে আমাদের কাছে আসে হলো সিরাজদি খান পদ্মহেম ধাম লালনের যে আখড়াটা, তো ওখানে যেহেতু বর্তমান বর্ষাকাল, ওখানে নৌকাতেও যাওয়া যায়। তো যেহেতু অনেকে নৌকাতে যাইতে চাইছেন, সেক্ষেত্রে একটা চিন্তা হচ্ছে ঠিক আছে আমরা যাবো এবং আসবো। ব্যাড এক্সপিরিয়েন্স বলবো, হ্যাঁ। একমাত্র তোমার কথা শুনে গাড়ি দিয়ে যেতে হয়েছে, তুমি বললে দেরি হবে, অথচ তোমরা আমাদের আগে পৌঁছেইছো। না না, আসার সময় জোয়ার ছিল, যে কারণে আমরা দ্রুত চলে আসছি ঘন্টা খানিকের মধ্যে। তো সে কারণে নৌকা ওখানে যে আমরা যাই এবং আসি নৌকাতে আমরা একটা অন্যরকম একটা ফিল করি। দেন আমরা খাবারটা ওরকম ভাবে অ্যারেঞ্জ করি, যেহেতু আমরা সবাই বাসা বাড়িতে গোস্ত খাওয়া হয়, ভালো মন্দ সবাইকে সবকিছু খাওয়া হয়, তো আমরা একটু আলাদা একটু খাবার অ্যারেঞ্জ করি, ভর্তা, খুবই পছন্দ হ্যাঁ একটু হয়েছিল। বোয়া টাইপ, এবং প্লেটে না, আর প্লাস্টিক ব্যবহার করলে দেখা যায় সেটা আবার পরিবেশের জন্য একটু ক্ষতি শুরু হয়ে আসতো। তো যে কারণে আমরা একটা কলা পাতা, ডিম ভাজাও ছিল, কেন ভুলে যাও? হ্যাঁ ডিম ভাজাও ছিল। তো ওই বিষয়টা নিয়ে আমরা আর কি খাবারটা আর কি একটু করি আমাদের সাধ্য অনুযায়ী, এবং আমাদের অনেকেই সেই বিষয়ে সহযোগিতা করেন। এবং আমাদের আরেকটা আমরা একটু আমাদের যারা বেস্ট ভলান্টিয়ার বিগত সময় কাজ করে আসে, তাদেরকে বিডিকে রিলেটেড কিছু দেওয়ার চেষ্টা করি, এবং আমাদের খুব সুন্দর গানে আসরে বসেছিল। হ্যাঁ এটা আমরা একটু আনন্দ উপভোগ করার একটু চর্চাটা এবং করি, এই আর কি। তো আসলে সত্যি কথা বলতে ওইটা খুবই খুবই সুন্দর একটা এক্সপিরিয়েন্স ছিল। এবং আমার কাছে মনে হয় আমি যদি ওখানে না যেতাম আমি অনেক কিছু মিস করতাম। মানে একটা জায়গায় যাওয়ার পর আমি আসলে যে কোনো একটা জায়গায় যাওয়ার আগে না না যাবো না, কারণ আমি আসলে সব জায়গায় কমফোর্টেবল হতে পারি না, কত অপরিচিত মানুষ থেকে। অমিত ভাই তোমার সাথে আজকে আমার প্রথম দেখা হতো, আমি কমফোর্টেবল হতে পারতাম না, বাট সেকেন্ড ওয়াজ লাইক ও আচ্ছা আমাদের লাস্ট টাইম দেখা হয়েছিল, গল্প থাকে কিছু একটা বলার। তো এই এই হচ্ছে যে যাওয়ার পর সেখানে আমাদের আমার যে ক্লাসমেট রয়েছে ওদের সাথেও দেখা হয়েছে, স্বর্ণাপুর সাথে দেখা হয়েছে, জিয়া আমার কালিক। এবং স্বর্ণাপু খুবই ভালো মনের একজন মানুষ এবং খুবই সুইট ন্যাচারের একটা পার্সন। কিছু একটা বলো স্বর্ণাপু আমার থেকে অনেকটা সিনিয়র, হ্যাঁ। অনেক আমরা কিন্তু একসাথে বিডিকের কাজ করা প্রায় 4 থেকে 5 বছর। কিন্তু এই 4 থেকে 5 বছরে আমাদের যতটুকু মেন্টালিটি অ্যাটাচ বা সবকিছু ভালো দিকই বহন করে, কারণ একজন সিনিয়র আপু হিসাবে আমরা একজন জুনিয়র ভাই হিসাবে তাদের সাথে মেন্টালিটি ভাবে সে এতটা ফ্রি যে সর্বদিক থেকে আমাদের ওই আনন্দটা সবসময় উপভোগ দিয়ে আসে। তো স্বর্ণাপু আসলে মাসবি একজন, আমি যতটুকু জেনেছি একজন একটা স্কুলে শিক্ষকতা করে।
তো বললাম আমি colleague। হ্যাঁ তো সেটা স্কুলের যে স্টুডেন্ট তারা তার কাছে ভালো কিছু গ্রহণ করতে পারবে এই আশা। আর আসলে সন্তানকে দেখতে ভালো, খুব আদর করে। আর সবসময় চাহিদা ভালোবাসে, সন্ধ্যা অনেক হইলে হাতে চলে অনেক আসে। বেশি, অনেক বেশি। মানে একবেলা চা খেয়ে সারাক্ষণ মনে শান্তি আসে, তার যত চাইতে পারলাম সে তত। But খুবই ভালো মন মানসিকতার একজন মানুষ, এবং আমি আসলে খুবই গ্ল্যাড যে মানে এত ভালো মন মানসিকতার একজন মানুষকে নিজের সহকর্মী হিসেবে সেখানে পেয়েছি। খুবই ভালো লাগে। তো অনেক তো বলে দিলাম, অনেক কথা। তো দেখতে হচ্ছে ঘড়িটা বলছে 8টা বেজে 1 মিনিট, মানে আমাদের কিন্তু বিদায় নেওয়ার পালা চলে এসেছে। তো এই বিদায় নেওয়ার আগে আমি অনেক শেষ করার জন্য জানতে চাই যে ভাই আজকে এক্সপেরিয়েন্সটা কেমন লাগছে আমাদের সাথে যুক্ত হতে পেরে, এবং আমি শ্রোতা এবং দর্শক বন্ধুদের উদ্দেশ্যে যদি কোনো মেসেজ দেওয়া থাকে তাহলে কিন্তু তুমি আমাদেরকে একটু জানিয়ে দিতে পারো। শেষে মিশে তোমার একটু, যেহেতু আমাদের সময় কম, তো বিদায়টা নিতে হবে ভাইয়া। যেটা আর কি মাঝবি একটু আগে অর্ণাপু বললেন, যেটা সেটা হলো সবকিছু নতুন কিছুর সাথে অ্যাটাচ হওয়া মানে নতুন কিছু জানা বা শেখা। তো এই জায়গাতে আমি গত প্রথমবার যখন আসি তখন একটু নার্ভাস ফিল হইতো যে কি বলবো কি বলা। প্রথমবার করার পর যখন সেকেন্ড বার আসি তখন একদম নর্মালি প্রথমবার সাথে ঋত্বিক এসেছিল না, ঋত্বিক ভাই ছিল। তা আজকে নর্মালি ওই আনন্দের জায়গাটি থাকে, কিন্তু কিছু মানুষদের সাথে আর কি মিডিয়ার জগতে অ্যাটাচ হওয়া, অনেকের প্রশ্ন সেটা আর কি দেওয়া বা নেওয়া, অনেক কিছু জানা, সেই জায়গা থেকে আনন্দ ফিল করতেছি। এবং বিক্রমপুর রেডিও বিক্রমপুর এফএমকেও ধন্যবাদ যে আমাদের মুন্সিগঞ্জের যারা আর কি স্বেচ্ছাসেবী সংগঠনের সাহিত্যিক যারা বিভিন্ন সেক্টর নিয়ে কাজ করতেছে তাদেরকে বিভিন্ন শো এর মাধ্যমে তাদেরকে অ্যাটাচ করতেছে এবং পরিচিতি লাভ করার জন্য তাদেরকে সুযোগ করে দিচ্ছে। সেই জায়গা থেকে আপনাকে এবং এফএম বিক্রমপুরকে ধন্যবাদ। আর যেটা আমি সবসময় বলি বা চর্চা করি সেটা হলো, যেটা আমি ফিল করি যে দুনিয়াতে আসা বা রিসেন্টলি যেটা সবসময় আর কি বলে আসতেছি যে আমরা কি করতেছি এটা ম্যাটার না, জন্মই আমাদের মৃত্যুর কারণ। কিন্তু এর মাঝে আমাদের থাকা বা করা সেটা হলো আমাদের কর্ম। যেটা আমি আমার সদস্যদেরকেও বলি বা বিভিন্ন সময় বলা আছে, কেবল কর্ম। আমি কি করতেছি বা কি করবো এটা ম্যাটার না, কিন্তু আমার কাজটা যেন কাজের মধ্যে থাকে এবং অবশ্যই ভালো দিকে। দুনিয়াতে যত খারাপ করা যায় আমি নিজের সাথে করব, যেন আমার দ্বারা অন্য কোনো মানুষের সাথে এরকম আঘাত না হয় যে তার সাথে আমার সম্পর্কটা এবং বন্ডিংটা নষ্ট হয়ে যায়। আর শত্রুকে কিভাবে আপন করা যায় সেটা আমাদের চিন্তা করতে হবে। পৌররিপনের একটা লাইনের উক্তি হলো এরকম, যুদ্ধে যতটুকু শক্তি আমাদের খরচ করতে না হয় তার থেকে বেশি নিজের সাথে যুদ্ধে আমাদের শক্তি বেশি প্রয়োজন হয়। তো নিজের সাথে নিজের থেকে বেশি শক্তি কারোর সাথে অপচয় হয় না, সেক্ষেত্রে আমার শত্রুকে আমি বন্ধু চাইলেই করতে পারি, তার সাথে আমি সরাসরি মুখোমুখি হই। তো ওই জায়গাটা সবসময় করার চেষ্টা করি। আমার দ্বারা হয়তো বা দুনিয়ায় অনেক কিছু পরিবর্তন করা সম্ভব না, আমার দেশকে অনেকটা পরিবর্তন করা সম্ভব না, কিন্তু নিজেকে পরিবর্তন করা সম্ভব। অন্যকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমার নেই, কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতাটা আমার আছে। সেটা চর্চা করি সবসময়, নিজেকে নিয়ন্ত্রণ রাখার এবং যতটুকু করা যায় ভালোটা করার। যেহেতু আমি সময় ব্যয় করতেছি, ভালোটার মাধ্যমে আমি ব্যয় করি। যতটুকু খারাপ হোক নিজের সাথে হোক, অন্যের জন্য আমার দ্বারা কখনো আঘাত না পাক। এবং যারা আমার সাথে কাজ করে বা বিগত সময় করে আসে তাদের সাথে সম্পর্ক রাখার চেষ্টা করি, বিভিন্ন সময় তাদের সাথে করা হয় না। এটাই আর কি বলা। সর্বশেষ মৃত্যুর পরে আমাদের কর্মটাই থাকবে। আমি কোন হিসেবে আসছি দুনিয়াতে ওটা ম্যাটার না, কার মাধ্যমে আসছি ওটা ম্যাটার না, কিন্তু আমার কি কর্ম, আমার দ্বারা কয়টা মানুষ দেশের লাভ হইতেছে বা সেটা ম্যাটার। এবং এর পাশাপাশি যাদের সাথে পরিচয় তাদেরকে এটাই বলা যে দুনিয়াতে যতটুকু সময় আছে একটু ভালো কিছু করা, যে মানুষ একটু মনে রাখে এবং একটু মানুষের মনে জায়গা করার অপশনটা থাকে। আর এমন কিছু না করা, কিছুটা ম্যাটার না, কিন্তু নিজে যতটুকু করে সেটা যেন ভালো দিকে থাকে। আর কখনো ভুলেও খারাপ হয়ে গেলে যেন সেটা আমরা সাথে সাথে সংশোধন করে দেয়, এই আর কি বলা। তো এই আর কি, ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো শোতে। ভালো কাজে সবসময় পাশে আছি, থাকবো আর কি, কিন্তু খারাপটা সবসময় চেষ্টা করি পরিহার করা। কিন্তু যেহেতু এটা সর্বক্ষেত্রে মানুষ যেহেতু খারাপ অটোমেটিক বা ভুল অটোমেটিক আমরা করে ফেলি বিনা কোনো কারণে, কিন্তু যদি আমাদের মেন্টালিটি সেট আপ থাকে আমি ভালো কিছু করবো, সেটা অবশ্যই করা সম্ভব। আর নিজেকে শান্তি রাখার জন্য অনেক কিছু প্রয়োজন হয় না, নিজেকে একটু নিয়ন্ত্রণ করতে পারলে আমাদের শান্তির যে জায়গাটা সেটা আমরা স্থির করতে পারি। যেটা আমি নিজের যতটুকু
কার্যক্রম নিজের যতটুকু দেখাশোনা তার মাধ্যমে শিখতে পারছি। আমি যত নিজেকে স্থির করতে পারবো, অন্যের সমালোচনা থেকে আমি দূরে থাকবো, অন্যের পক্ষ থেকে যত দূরে থাকবো তত আমি নিজেকে শান্তিতে রাখতে পারবো। তো এই আর কি, সবাইকে ধন্যবাদ অন্য আপুকে, আর ধন্যবাদ আপনাদের যারা প্রথম থেকে এ পর্যন্ত যুক্ত ছিলেন। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ অমিত ভাইকে এত সুন্দর সুন্দর কথা আমাদেরকে উপহার দেওয়ার জন্য, এবং অসংখ্য ধন্যবাদ আপনাদের সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুদেরকে যারা আমার সাথে একদম শেষ পর্যন্ত যুক্ত রয়েছিল। অসংখ্য ধন্যবাদ সকলকে। এবং আজকের মতো আমাকে এখানেই বিদায় নিয়ে নিতে হবে, তবে এই বিদায় কিন্তু চিরবিদায় হবে না। আপনাদের প্রিয় কথা বন্ধু অর্ণা কিন্তু আবারও চলে আসবে আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য, এবং আমাদের নেক্সট আড্ডাতে কিন্তু আপনিও চলে আসতে পারেন আমার পাশের সিটে। সো এর জন্য আপনার অবশ্যই আমাদের পেজে নক করতে হবে বা আমাকে জানাতে হবে, এবং এরপরে কিন্তু আপনি চলে আসতে পারেন আমাদের আমার পাশের সিটে। এবং আমাদের এই প্রোগ্রামটি কিন্তু হয় প্রচেষ্টা প্রোগ্রামটা আমাদের স্বেচ্ছাসেবীদেরকে নিয়ে। সো যারা যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ, সকলের ভালোবাসা এবং সুস্থতা কামনা করে আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আপনাদের সকলের প্রিয় কথা বন্ধু অর্ণা। ভালো থাকুন সকলে এবং শুনতে থাকুন রেডিও বিক্রমপুর 99.2 FM। আসসালামু আলাইকুম।